শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। কবিতায় পড়েছিলাম ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে পথ হারিয়ে ফেলেছিলাম। সেই ভারতবর্ষের মানচিত্রে বারবার কেন উঠে আসছে বাংলার নাম কুখ্যাত সমস্ত জঙ্গিদের গতিবিধি হিসেবে, তাদের আশ্রয় হিসেবে, সেফ করিডর হিসেবে, সেফ হেভেন হিসেবে? প্রশ্নটা সেখানে। কেন ক্যানিং এ পাঠিয়েছিল জাবেদকে কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তৈবার হ্যান্ডলাররা? কি উদ্দেশ্যে? অস্ত্র সরবরাহ নাকি নাশকতার ছক? এর পাশাপাশি আমাদের আলোচনায় থাকবে আজকে ভুয়ো পাসপোর্ট মামলায় যেভাবে পুলিশকে তুলোধনা করলেন বিচারক, যে আমায় গল্প শোনাবেন না। বাংলাদেশে আক্রান্ত খ্রিস্টানরা, বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দী করে রাখার ষড়যন্ত্র চলছে। 2রা জানুয়ারি শুনানির আগে সরব হয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। তার আগে শুরুতেই সেই বিষয়, ইউনূস শাসনে বাংলাদেশে ফের অত্যাচারের শিকার সংখ্যালঘুরা। হিন্দুদের পাশাপাশি সংখ্যালঘু খ্রিস্টানরা, তাদের বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদীরা। একেবারে যে বিষয় আমরা তুলে ধরেছি তার পাশাপাশি ছবিও আপনাদের সামনে রাখবো। ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়। পোস্ট আওয়ামী লীগের, আওয়ামী লীগ একেবারে পোস্ট করে এটাই জানিয়ে দিল। আর এবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ড। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারক, যে আমাদের বেলায় বারবার ভেরিফিকেশন হয় কিন্তু 73 জনের ক্ষেত্রে কেন কিছু হলো না। ইনভেস্টিগেশন অফিসারের কাছে জানতে চাইলেন বিচারক, পাসপোর্ট ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল? তীব্র ভর্ৎসনা বিচারকের। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগসাজশের অভিযোগ, অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এক তৃণমূল কাউন্সিলর। শুরুতেই রাখবো আপনাদের সামনে, ইউনূস শাসনে বাংলাদেশে যেভাবে অত্যাচারের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, আর এবার খ্রিস্টানরা। বড়দিনের রাতে যখন উৎসব চলছিল, তারা প্রার্থনা করছিলেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। দেখছেন কিভাবে ধূলিসাৎ হয়ে গেছে, একেবারে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, ছাই হয়ে গেছে বাড়িগুলো। বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। আর এর পাশাপাশি আপনাদের দেখাবো অন্যদিকে পাসপোর্ট কাণ্ডে পুলিশকে ভর্ৎসনা বিচারকের। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, অর্ণব মুখোপাধ্যায় এবং আবির দত্ত। প্রথমেই চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, ঠিক কি হয়েছিল বড়দিনের রাতে? আমরা দেখতে পাচ্ছি কিভাবে খ্রিস্টানদের বাড়িতে একের পর এক বাড়িতে 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদীরা। বাংলাদেশের সেই ঘটনা জানাও আমাদের বিস্তারিত। দেখো, একদম বড়দিনের রাতে বান্দারবানের ত্রিপুরা পাড়া, সেখানকার যে খ্রিস্টান কমিউনিটি রয়েছেন তারা গিয়েছিলেন পাশের গ্রামেতে, সেখানকার একটি উপাসনালয়তে তারা প্রার্থনা করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তারা যখন প্রার্থনা করতে যান, পরবর্তী সময় তারা খবর পান যে তাদের যে বাড়িগুলো আছে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং তারা যখন ফেরেন গ্রামে দেখেন প্রায় সব ভস্মীভূত হয়ে গিয়েছে। তাদের 17টি ঘর জ্বলে শেষ হয়ে গিয়েছে, কিছুই অবশিষ্ট নেই। অর্থাৎ এই সময় বান্দারবানে কিন্তু টেম্পারেচারও যথেষ্ট কম রয়েছে, রীতিমতো শীত, এবং সেই শীতের সময় তারা গিয়েছিলেন উপাসনালয়তে প্রার্থনা জানাতে। কিন্তু প্রার্থনা জানিয়ে ফেরার পরে তারা দেখলেন যে তাদের সর্বস্ব শেষ হয়ে গিয়েছে, এবং তারা এই শীতের রাতে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন। এর আগে যেটা দেখা যাচ্ছিল যে মৌলবাদীদের আক্রমণের লক্ষ্য কিন্তু বারবার হচ্ছিল হিন্দুরা, তাদের উপাসনালয়, তাদের সমস্ত সম্পত্তির ওপর অগ্নিসংযোগ ভাঙচুর, এই ঘটনা ঘটছিল। কিন্তু শুধু যে হিন্দুরা নয়, সংখ্যালঘুরাই হচ্ছে একদম টার্গেট, সেটাই খ্রিস্টান কমিউনিটির ওপর যে আক্রমণ সেটা বুঝিয়ে দেওয়া হলো। অন্যদিকে তদারকি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে এই সরকার যখন সুরক্ষা দিতে ব্যর্থ, তখন আদৌ কি তারা তদন্ত করে সঠিকটা বের করবেন, নাকি তারা যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করবেন? কিছুদিন আগেই বিএনপির যে নেতা রয়েছেন সেই রিজভী, তিনি একটি পোস্ট করেছিলেন যে এই বড় দিনে কেন কাউকে শুভেচ্ছা জানানো উচিত নয়, কেন এটা পালন করা উচিত নয়, এই মর্মে মৌলবাদীদের বক্তব্য তিনি পোস্ট করেছিলেন। এবং এই পুরো বিষয়টি যেটা দেখা যায় যে বাংলাদেশ জুড়ে এই ধরনের প্রচার হতে শুরু করে, এবং তারপরে বড়দিনের রাত্রে এই ধরনের যে আক্রমণ, সেই আক্রমণই বুঝিয়ে দিচ্ছে যে এই ঘটনা কারা ঘটিয়েছেন, খুব স্পষ্ট করে দিচ্ছে। পোস্ট এবং তারপর একেবারে একের পর এক বাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হলো। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, স্থানীয় মানুষজন তারা কি বলছেন রাখবো আপনাদের সাথে। প্রায় 90-100-এর মতন আমরা এখানে বসবাসরত আছি। প্রায় 19টা ঘর আছে এখানে। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো রাত থেকে আমরা আমাদের একটা ক্রিসমাস
উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা যখন আসতে চাইছিলাম তো এদিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন, মানে মনে হয় আমাদের পাড়ে পড়ে গেছে। তো ওখানে মানে দূরের থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, স্থানীয় লোক, মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম। এখন আমরা দিন যাপন করি জনসাধারণ মানে ঘর বাড়ি ছেড়ে সারা, আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি নাই, খাওয়ার মতো কিছু নাই। কি অবস্থা, আশ্রয় হারিয়েছেন তারা, খাবার নেই তাদের, শেষ সম্বলটুকুও তাদের কেড়ে নিয়েছে মৌলবাদীরা। এবার নজর রাখবো পাসপোর্ট কাণ্ডের দিকে। আলিপুর আদালতে পুলিশকে ভর্ৎসনা বিচারকের, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বিচারক বলছেন যে আমায় গল্প শোনাবেন না, আমাদের ক্ষেত্রে বারবার ভেরিফিকেশন হয় পাসপোর্ট, আর 73 জনের ক্ষেত্রে কিছুই হলো না। অর্থাৎ এই যে পুলিশের ভেরিফিকেশন নিয়ে বারবার প্রশ্ন উঠলো, তা নিয়েই বিচারক আজকে প্রশ্ন করলেন পুলিশকে যে তদন্তের অগ্রগতি কিছুই হয়নি। দেখো একেবারেই, এবং কোর্ট কক্ষে বিচারকের এই মন্তব্য স্পষ্ট হচ্ছে যে বিচারক তিনি নিজে বিরক্ত। তার কারণ হচ্ছে তিনি আজকে সওয়াল জবাব চলাকালীন দুটি মন্তব্য করেছেন। প্রথম মন্তব্য, আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশনে আর 73 জনের জন্য কিছুই হলো না। অর্থাৎ এই যে 73টি পাসপোর্ট ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে বলে এর আগেই পুলিশের তরফ থেকে আদালত কক্ষে জানানো হয়েছিল, তাহলে সেই 73টি পাসপোর্টের ক্ষেত্রে কি ভেরিফিকেশন হয়নি, সেই প্রশ্ন কিন্তু তার বক্তব্যে উঠে আসছে। দ্বিতীয়ত তিনি এটাও বলছেন যে আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। অর্থাৎ শুধুমাত্র কারা এই চক্রে রয়েছে সেটাই নয়, তদন্তের আরেকটা পার্ট রয়েছে এই পুরো তদন্তের চক্রের কার্যকলাপের যে তদন্ত পুলিশ করছে সেখানে, সেটা হচ্ছে যখন এই পাসপোর্ট ইস্যু হচ্ছে তার আগে যে ভেরিফিকেশন হয় সেটা পুলিশের তরফ থেকে করা হয়, তাহলে কি সেই যে তদন্ত সেই ক্ষেত্রে তো এই তদন্তের আওতায় সেটাও পড়বে। বিচারকের মন্তব্য সেটাই যে তিনি মনে করছেন যে তদন্ত এক ফোঁটাও এগোয়নি ভেরিফিকেশনের বিষয়ে, অর্থাৎ যারা ভেরিফিকেশন করেছে সেই বিষয় নিয়ে। তিনি আইও অর্থাৎ তদন্তকারী আধিকারিকের কাছ থেকে জানতে চান যে ভেরিফাই কি পিয়নরা করেছিল, যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন। তদন্তকারী আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে যে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। বিচারক তারপরেই প্রশ্ন তোলেন যে এই ধরনের গল্প আমাকে শোনাবেন না। এরপরেই পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকারি আইনজীবী তার তরফ থেকে জানানো হয় যে আমরা দেখছি কারা কারা মাথায় রয়েছে এই চক্রের, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রোলগুলো একত্রিত করলে দেখা যাবে যে বৃত্ত সম্পূর্ণ হয়েছে। তখনই অভিযুক্তের তরফের আইনজীবী জোর সওয়াল করেন এবং তার তরফ থেকে বলা হয় এর থেকে স্পষ্ট হচ্ছে যে নিজেদের কলিগ বলে যারা ভেরিফাই করলো তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে এবং সেটা পরিষ্কার। বিচারক সওয়াল জবাবের শেষে তিনি যখন নির্দেশ শোনাচ্ছেন তিনি কিন্তু মন্তব্য করলেন যে আরেকটু সময় দিচ্ছি, হেফাজতের নির্দেশ দিচ্ছি যে 3 জনকে আজকে তোলা হয়েছে সমরেশ সহ, এবং সম্পূর্ণভাবে অবজারভেশনে রাখছি বিষয়টিকে। অর্থাৎ যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অন্যতম কিংপিন হিসেবে পুলিশ আগেই পেয়েছিল এই সমরেশ বিশ্বাস পাসপোর্ট কাণ্ডে, সেই সমরেশ বিশ্বাস সহ যে 3 জনকে যে আজকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে আদালতের। কিন্তু ভেরিফিকেশনের বিষয় নিয়ে তদন্ত কতদূর উঠেছে, যারা ভেরিফাই করেছে তাদের বিষয় নিয়ে তদন্ত কতদূর উঠেছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিচারক। একদমই ধন্যবাদ তোমাদের। আসলে যে প্রশ্নগুলো বারবার উঠছিল যে জাল নথি দিয়ে পাসপোর্ট বানানো হলো, পুলিশ ভেরিফিকেশনে তা ধরা পড়লো না কেন, তার মানে এই পাসপোর্ট ভেরিফিকেশনের মধ্যে একটা বড় সড় গোলমাল ছিল, সেই প্রশ্নই তুলে দিয়েছেন বিচারক এবং কড়া ভর্ৎসনা করেছেন পুলিশকে। আমরা এই নিয়ে আলোচনায় আসবো সলিলদার কাছে, কিন্তু তার আগে আপনারা শুরুতেই দেখলেন কিভাবে একের পর এক খ্রিস্টানদের বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে, ছাই হয়ে গিয়েছে বাড়ি এই শীতের রাতে। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, সেই একটা কথাই আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, সেটাই প্রতিটা পদে পদে বুঝিয়ে দিতে চাইছেন মৌলবাদীরা। সেই সংখ্যালঘু, সেই এবার হিন্দুদের পর টার্গেট করা হচ্ছে খ্রিস্টানদের, তাদের এইভাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। দেখো, আমি বান্দরবান এলাকাতে গিয়েছি, মানে পার্বত্য চট্টগ্রামের এই মানুষগুলো, আদিবাসী মানুষগুলো বেশিরভাগই খ্রিস্টান মানুষ। এই খ্রিস্টান মানুষগুলোকে যেভাবে বড়দিনের ধর্মাচরণ থেকে বিরত রাখা হলো, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, হুমকি দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাইছি, এই যে ইসলামিক মৌলবাদীদের যে প্রজেক্ট, যে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে হবে এবং তার জন্য ইউনিট সরকার কুকুরের মতন কাজ করছে,
এটা কিন্তু আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানে কাছে কিন্তু এটা রিপোর্ট করা দরকার। এবং ভারত সরকার কিন্তু আমি তোমায় বলছি যে এই একটা জায়গা যেখানে খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে, হিন্দুরা এর আগে আক্রান্ত হয়েছে, ফলে মাইনরিটি সামগ্রিকভাবে মাইনরিটিরা এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের দ্বারা আক্রান্ত, ইউনুস সরকারের দ্বারা আক্রান্ত। এটা সারা পৃথিবীতে যতগুলো ফোরাম আছে, সেটা হিউম্যান রাইটস রিলেটেড হতে পারে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হতে পারে, ইউএনও হতে পারে, সব জায়গায় অ্যাগ্রেসিভ মাধ্যমে কিন্তু তুলে ধরতে হবে। এবং প্রয়োজন হলে আমি মনে করি প্রয়োজন হলে কিন্তু এরকম করে আমরা শ্রীলঙ্কাতে 2000 পাঠিয়ে তোমার ত্রাণ সামগ্রী বন্টন করে দিয়ে এসেছিলাম। প্রয়োজনে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের আভ্যন্তরে গিয়ে মানে এই অসহায় মানুষগুলোর জন্য ত্রাণ সামগ্রী দিয়ে ভারতীয় সেনাবাহিনী বিমান দিয়ে কিন্তু এটা অভিযান করা উচিত প্রয়োজন। কারণ এই মানুষগুলো অসহায় ভাবে থাকছে, এই মানুষগুলোর উপর নির্যাতন করবে ইউনুস সরকার। আর ভারত সরকার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হিসেবে বসে থাকবে, এটা তো হতে পারে না। প্রয়োজনে শ্রীলঙ্কার মতন 2000 যেমন রাজীব গান্ধী পাঠিয়ে তামিলদের পাশে দাঁড়িয়েছিলেন, তামিলদের ত্রাণ পাঠিয়েছিলেন মিরাজ 2000 এর মাধ্যমে। বিশ্বনাথ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, কি দোষ ছিল তাদের? তারা প্রার্থনা করছিল, আর সেই সময় তাদের উপর হামলা শুধু নয়, বড়দিনের উৎসব, সেখানে বড়দিন তো দূরে থাক, একেবারে কোথায় কোন দিন গিয়ে পৌঁছলো সেটা তো দেখাই যাচ্ছে ছবিতে। বাড়ি একেবারে ধুলিস্যাৎ হয়ে গেল, পুড়ে ছাড়খাড় করে দিল মৌলবাদীরা। এখানেই তো প্রশ্ন, বিশ্বনাথদা যেমন করছেন, সবাই এই প্রশ্নটাই তুলছেন, ভারত সরকার এরপরও চুপ করে থাকবে? প্রথম কথা হচ্ছে ভারত সরকার কোনোভাবেই চুপ করেনি। ভারত সরকারের আপনি যদি যেদিন থেকে গভর্নমেন্ট টপল করেছে, গভর্নমেন্ট ইন এক্সাইল ভারতবর্ষে আছে, সেদিন থেকে দেখবেন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। একটা প্রথম লড়াইটা কূটনৈতিক হয়, যুদ্ধ নিয়ে প্রথমে নেমে যায় না। 1971 সালে পাকিস্তান প্রথম আক্রমণ করেছিলেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা ময়দানে স্পিচ দিচ্ছিলেন, সে সময় জালন্ধর অমৃতসর এয়ারবেস আক্রমণ হয়েছিল, তারপর ভারতবর্ষ যুদ্ধে গিয়েছিল। অক্টোবর নভেম্বর মাসে আর্মি মুভমেন্ট আরম্ভ হয় ইস্টার্ন বর্ডার্স থেকে, তারপর শুরু হয়। আজকে বাংলাদেশ যে যুদ্ধের কথা বলছে বিভিন্ন নেতারা, আপনাকে বারবার বলছি, যদি যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশ নেয় তাহলে পরে শেষক ভারত সরকার অবশ্যই ঘুচিয়ে দেবে। ভারত সরকার বিভিন্ন ডিকটামস আরম্ভ করেছে, বিভিন্ন কথাবার্তা আরম্ভ করেছে, স্টার্নলি তার বক্তব্য পেশ করছে। প্রত্যেকটা জিনিস পাকতে সময় লাগে। 20 তারিখ ট্রাম্প শপথ নেবেন, তারপরে আন্তর্জাতিক পরিস্থিতি কি দাঁড়ায়, জিওপলিটিক্যাল কানেকশনস, জিওপলিটিক্যাল পজিশনিং কি দাঁড়ায়, তার উপর নির্ভর করবে। অবশ্যই ভারত সরকার তার কাজ করছে, তবে মানতে হবে আজকে দাঁড়িয়ে এটাই যে কেন শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিনকে নেহেরু লিয়াকত আলী চুক্তির বিরোধিতা করেছিলেন, আজকে তার সার্থকতা কেন। ব্যারিস্টার প্রমথ রঞ্জন ঠাকুর দাঁড়িয়ে যোগেন মণ্ডলের সঙ্গে তার প্রত্যক্ষ যে কথাটি বলেছিলেন যে যশোর খুলনা ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত, চট্টগ্রাম সিলেট ভারতবর্ষে অন্তর্ভুক্ত হওয়া উচিত, আমি কোথাও ডিফার করছি না, কিন্তু প্রশ্নটা মানুষের মাথার ছাদ নিয়ে, প্রশ্নটা মানুষের প্রাণ নিয়ে। প্রাণ চলে যাচ্ছে, শুধু হামলায় থেমে নেই। এক পুরোহিতকে কিভাবে বাধা অবস্থায় পাওয়া গেছে এবং তার প্রাণ চলে গেছে, খুন করা হয়েছে, সেটা আপনি জানেন। আমি এবার দেখাবো রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, তিনি বলছেন যে ইউনুস জমানায় বাংলাদেশের 6,500-এর বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে। জেনেভা কনভেনশনের কোনো আইন মানা হচ্ছে না বাংলাদেশে, বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হচ্ছে না। দেখুন কি বলেছেন। আমি জেনেছি যে 6,653টা ঘটনা ঘটেছে, আমি ফ্যাক্ট ফাইন্ডার। আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। আমার কথা হলো নিরাপত্তা বলতে আমরা জানি চিন্ময় কবু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি, এবং যদি প্রয়োজন হয় আরও লড়বো। আমরা ফাইট করছি গণতন্ত্রের জন্য, ফাইট করছি আমরা মানবাধিকারের জন্য, এটা যাতে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রটোকলগুলো তো আছে, আমি তো জেনেভাতেও ছিলাম, ইউরোপে ছিলাম, আমি কানাডাও ছিলাম, ইউএসএ ছিলাম, সকল কান্ট্রিগুলোতে আমি ভিজিট করা হয়ে গেছে। এখন কথা হলো তারা যদি ইন্টারন্যাশনাল আইনগুলো না মেনে চলে, সেখানে তো আমাদের করার কিছু নাই।
সত্যি কি করার কিছু নেই? মানে বাংলাদেশ এই মুহূর্তে যা অবস্থায় রয়েছে তাতে যে তারা কিছুই মানছে না সেটা তো স্পষ্ট সুমিতদা। এবং আপনার মানে তৃণমূল যে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, অবশ্যই আমরা একমত যে বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নেবে রাজ্যগুলো সেটা মেনে নেবে। কিন্তু সবসময় কি তাই মানে তৃণমূল কি কোনো দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গিয়ে পথে নামে না? সেটা কোথায়? না, এখানে যখন ঘটনাটা ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভার আপনি স্পিচটা দেখেন, সেইখানে পরিষ্কার বলেছে যে ধর্ম, বর্ণ, জাতির উপর অত্যাচার কোনোভাবেই মানা যাবে না। যেহেতু বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, এখানে ভারত সরকার অর্থাৎ ইন্টারন্যাশনাল যেহেতু ইস্যুস, ভারত সরকার যা ব্যবস্থা নেবে সমস্ত কিছু তার পাশে আছে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের এটা রাজ্যের ব্যাপার নয়। কি কোনটা রাজ্যের না, যেহেতু আমার রাজ্যটার সঙ্গে শুধু আমার রাজ্য নয়, তার পাশাপাশি যে সেভেন সিস্টার, আমি দেখাবো আপনি দেখুন পশ্চিমবঙ্গের সীমান্তে কিভাবে অনুপ্রবেশ ঘটছে এবং একের পর এক গ্রেফতার হচ্ছে। এখানে আসাম আছে, ত্রিপুরা আছে, মণিপুর আছে, মেঘালয় আছে। আমি তো বাঙালি হিসেবে আগে বাংলায় থাকি, পশ্চিমবঙ্গে থাকি, সেই জায়গাটায় ওখানে আইনের শাসন নেই, ওখানে মানবাধিকার ভুলণ্ঠিত, ওখানে প্রগতিশীল মানুষ এমন ভাবে বিভাজনের রাজনীতিতে ব্যস্ত। রাজ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, বিরোধীরা যে কথা বলছেন। আচ্ছা, এটা কে নেবে ডিসিশন? রাজ্য নিতে পারে কি একটা আলাদা রাষ্ট্রের ব্যাপারে? এটা তো একটা পররাষ্ট্র নীতির ব্যাপার আছে। এখানে ভারত সরকার, এই যে আপনি জানেন যে ইন্ডিয়া বাংলাদেশের যে একটা হিস্টোরিক্যাল রিলেশনশিপ আফটার 1971, যেখানে আমার রাজশ্রী ভাই ঠিকই বলেছে যে ইন্দিরা গান্ধী রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে না, শুধু বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের যাতে ভোটার তালিকায় নাম ওঠে সেই ব্যবস্থা করে দিতে পারে। যেমনটা রত্না বিশ্বাস তৃণমূলের নেত্রী তিনি বলেছিলেন একেবারে খোলা মঞ্চে দাঁড়িয়ে। জাল পাসপোর্ট মামলা, তা নিয়ে আলিপুর আদালতে পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারকের। আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশন হয় আর 73 জনের জন্য কিছুই হলো না। আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদার, নিয়োগ দুর্নীতি হোক, আবাস হোক, মানে গরু পাচার, কয়লা পাচার, যা খুশি তাই হোক, প্রত্যেকটা বিষয় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এক্ষেত্রেও জাল পাসপোর্টের ক্ষেত্রে যেখানে আমরা বারবার প্রশ্ন তুলছিলাম, আপনিও বলছিলেন যে ভেরিফিকেশনের মধ্যে নিশ্চয়ই কোনো গোলমাল রয়েছে, আসলে পুলিশ কোনো ভেরিফিকেশন করে না, সেটাই বিচারক সেই প্রশ্নই তুললেন যে আমায় গল্প শোনাবেন না। দেখো, তুমি পুলিশ বলছো কেন? 73টা পাসপোর্ট জাল হয়েছে, এটা কনফার্ম। তাহলে 73টা আধার কার্ড, 73টা ভোটার আই কার্ড, এটাও জাল হয়েছে। তার মানে কি রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা নেই যে এটাকে সিরিয়াসলি বা গুরুত্ব সহকারে দেখবে। যদি দেখতেন তাহলে কিন্তু এটা একটা সিট গঠন করত। এটা থানার এক সাব ইন্সপেক্টরকে দিয়ে তদন্ত হচ্ছে। তুমি রিপন বিশ্বাস আর তার বাবা সমরেশ বিশ্বাস, ওদিকে পর্ণশ্রী, দীপঙ্কর, এই যে গ্রুপটা, এদের তো জানতে হবে আজকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, বিডিও কি করছে, পঞ্চায়েত সমিতির সভাপতি যে সার্টিফিকেট দিচ্ছে, আমি ওর রেসিডেন্স জানি, আমি একে চিনি, তার উপরে তোমার আধার কার্ড হচ্ছে, তার উপরে ভোটার আই কার্ড হচ্ছে, তারপরে যাচ্ছে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ইটস অলসো এ ম্যাটার অফ কনসার্ন যে রেসিডেন্সটাকে ফিক্স আপ করা হচ্ছে না, সে কোন রেসিডেন্সে থাকে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, সেটা দ্যাট ইজ অলসো ওয়ান পার্ট। কিন্তু আমার সবচেয়ে আমাদের রাজ্য সরকারের যে অ্যাটিটিউড, যে এটাকে কত গুরুত্বহীনভাবে দেখা হচ্ছে। আপনি এটা বলছেন তো আমি শুধু একটা লাইন যোগ করব, অভিযুক্তের আইনজীবী তিনি বলছেন যে এটা তো চুনোপুটি, বাঘাদের দরুন। অ্যাবসলিউটলি, মাথাটাকে পুরো র্যাকেটটা কি, এটা একটা ক্ল্যান্ডেস্টাইন র্যাকেটিয়ারিং সারা পশ্চিম বাংলা জুড়ে চলছে। একটা জনবিন্যাসের চরম পরিবর্তন করার একটা চরম প্রচেষ্টা। কে তার বেনিফিশিয়ারি? কিসের ভোটের রাজনীতি, কিসের পলিটিক্স? তাহলে শাসক দল এটা কেন গুরুত্ব দিয়ে দেখবে না? কেন একটা বিরাট একজন আইপিএস অফিসারের নেতৃত্বাধীনে কেন একটা সিট গঠন করা হবে না? আজকে একটা থানার উপর নির্ভরশীল, একটা পুলিশ স্টেশনের উপর নির্ভরশীল, যেই পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ হয় সাব ইন্সপেক্টর নাহলে ইন্সপেক্টর ইনচার্জ, তারা কি করতে পারে? তারা এইটাই আমি পুলিশ করছি না, আমি বলছি আজকে ভিডিওর রোল কি আছে। এই পুলিশ ভেরিফিকেশন না করার কারণের সুযোগ নিয়েই কি জঙ্গিদের অনুপ্রবেশ হয় এই রাজ্যে? তাই কি তাদের সেফ করিডোর এই পশ্চিমবঙ্গ?